মাঝে মাঝে মনে হয় সপ্তাহের শেষের দিনটাই টেক নিউজের জন্য একটা আদর্শ সময়, কারণ সপ্তাহের শেষের দিনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রযুক্তির খবর সামনে আসে। টেক নিউজ মানে তো শুধুমাত্র মোবাইলের খবর নয়, কবে কোন মোবাইল লঞ্চ হলো, কি দাম থাকলো, এগুলো টেক নিউজের ছোট্ট একটা অঙ্গ মাত্র। কিন্তু সারা পৃথিবীতে টেকনোলজি রিলেটেড কি চলছে, প্রযুক্তি জগতে কি চলছে, সমস্তটা তুলে আনা আমাদের দায়িত্ব। আর সেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের ভালোবাসার প্রিয়তোষ আজকের টেক নিউজে আপনাদের সামনে। তাহলে গাড়িটা স্টার্ট দিয়ে নিন। লাইক করার কথা বলছি, লাইকটা করে দিন, দেখুন টেক নিউজটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। প্রথম খবরেই বলবো 2022 সালের মে মাসের AnTuTu বিচারে সেরা 10টা বা পাওয়ারফুল 10টা স্মার্টফোনের লিস্ট সামনে চলে এসেছে। 1 নম্বরে ব্ল্যাক শার্ক 5 Pro, 4 নম্বরে রয়েছে Vivo X80। আজ থেকে ঠিক 1 মাস আগেকার লিস্টটা একবার ভাবুন, সেখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের দুটো স্মার্টফোন ছিল, কোয়ালকমের ভ্যারিয়েন্টটাও ছিল, এক্সিনোসের ভ্যারিয়েন্টটাও ছিল। কিন্তু এই মাসে আর সেটা নেই, অর্থাৎ সেটা কি কম পাওয়ারফুল হয়ে গেল? একদমই না। এরপর আমরা চলে আসবো ওপোর খবরে। ওপোর তরফ থেকে Oppo Reno 8 সিরিজের সব থেকে লাইটার ভার্সনটা বিভিন্ন দেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, এছাড়াও ইউরোপের অন্যান্য কান্ট্রিতে। এই ফোনটার দাম রাখা হয়েছে 35,600 রুপি। যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি, বাংলাদেশের মার্কেটে প্রায় 43 থেকে 44,000 টাকা। যদিও বাংলাদেশের মার্কেটে এই স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে 38,000 টাকায়। এটা নতুন কোনো স্মার্টফোন নয়, Oppo F21 Pro 5G ভার্সনটাই Oppo Reno 8 লাইন নাম নিয়ে লঞ্চ হয়েছে। স্পেসিফিকেশন ডিটেলস আপনাদের সামনে দেওয়া থাকলো। এছাড়াও এই প্রাইস রেঞ্জে বাংলাদেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A33 ফোনটাও কিন্তু অ্যাভেলেবেল। এই দুটো ফোনকে নিয়ে পাশাপাশি রেখে কম্পেয়ার করেছি আমরা কোন ফোনটা বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তো আই বাটনে ভিডিওটার লিঙ্ক থাকলো, একবার পারলে আপনারা দেখে নিতে পারেন। ওপো তার টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করেছে। এই পোস্ট থেকে দেখা যাচ্ছে ওপোর একটা স্মার্টফোন, যে স্মার্টফোনের ক্যামেরাটা প্রজেক্টর হিসেবে কাজ করছে। এমনকি তার তলায় জানতে চাওয়া হয়েছে যদি এই ধরনের কোনো প্রযুক্তি ওপো আনে তাহলে সেটা কি ভালো হবে। তো অবশ্যই সবাই সেটাখানে অ্যাপ্রিসিয়েট করেছে। সো দেখা যাক ওপো হয়তো এই ধরনের নতুন কোনো টেকনোলজি আনার কথা ভাবছে, যেটা অবশ্যই প্রয়োজনীয় ফিচার্স হতে পারে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। তার আগে একটু ছোট্ট সময় নিয়ে বলে দিই, আগামীকাল কিন্তু আমাদের প্রশ্ন উত্তর পর্ব আসছে। আপনাদের মনে যা যা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেগুলো আগে করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আগামীকাল খোলামেলায় যে প্রশ্ন উত্তর পর্ব হয় সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন থেকে আপনার স্মার্টফোন খারাপ হলে সেটা ঘরে বসেই আপনি রিপেয়ার করতে পারবেন। এখানে স্মার্টফোন না বলে বিভিন্ন ধরনের গেজেট বলাই ভালো বা ইলেকট্রনিক্স জিনিস বলাই ভালো। আমেরিকার নিউ ইয়র্কে একটা নতুন আইন পাস করা হয়েছে, রাইট টু রিপেয়ার ল। অর্থাৎ আপনার নিজের ইলেকট্রনিক্স ডিভাইসটি আপনি নিজেই সারানোর জন্য উপযোগী বা আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত স্মার্টফোন খারাপ হলে সেটা আমরা ওয়ারেন্টি সার্ভিসের জন্য নিয়ে যেতাম। অনেক সময় আমরা হয়তো থার্ড পার্টি লোকাল রিপেয়ারকে দিয়ে দেখালে সে যদি মোবাইলটা খুলে ফেলতো তাহলে সেই ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যেত। এখন থেকে আইনিভাবেই কিন্তু আপনি স্বীকৃতি পেয়ে গেলেন আপনার ডিভাইসটা নিজে থেকে সারিয়ে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করেছে অলরেডি। স্যামসাং তাদের সেলফ রিপেয়ারিং প্রোগ্রাম চালু করেছে, অ্যাপেল সেলফ রিপেয়ারিং প্রোগ্রাম চালু করেছে। হ্যাঁ, একটা আপনাকে কিট কিনতে হবে, সেই কিট কিনে বিভিন্ন ধরনের সেখানে ম্যানুয়াল থাকবে, সেই ম্যানুয়াল দেখে আপনি ঘরে বসেই আপনার স্মার্ট গেজেট বা ইলেকট্রনিক্স গেজেটটা সারিয়ে নিতে পারবেন। আর সেটা যদি আপনি ঘরে বসে ঠিক করতে না পারেন তাহলে আপনি সার্ভিস সেন্টারেও যেতে পারেন। এক্ষেত্রে একটা রিস্ক থেকে যাচ্ছে, আপনি যদি অনভিজ্ঞ হন আপনার মোবাইলটা আপনি আরও খারাপ বেশি করে ফেলতে পারেন। তো এ ব্যাপারে আপনার মত কি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এটা শুধুমাত্র নিউ ইয়র্কে শুরু হয়েছে, সো দেখা যাক আমাদের দেশগুলোতে আসতে এখন অনেক টাইম লাগবে, এটুকু বলতে পারি। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন আগামী 7ই জুন থেকে আরও একটা ল পাস করতে চলেছে। প্রত্যেকটা ডিভাইসে যদি চার্জিং কানেক্টর থাকে সেখানে ইউএসবি টাইপ সি চার্জিং দিতে হবে, যেটা অ্যাপেলের ক্ষেত্রে বিশেষত কাজে লাগে, কারণ অ্যাপেল সবসময় তার মোবাইলের ক্ষেত্রে লাইটনিং পোর্ট ইউজ করে। অবশেষে হয়তো ইউরোপীয় ইউনিয়নের আইনের চাপে পড়ে অ্যাপেলের আইফোন 14 সিরিজে আমরা অন্তত ইউরোপের মার্কেটে টাইপ সি পোর্ট পেতে পারি। এরপর আসবো স্যামসাং এর খবরে। স্যামসাং তার প্রত্যেকটা ইউজারের জন্য দারুণ একটা ফিচার্স এনাবেল করতে চলেছে, এক্সপার্ট ফটোগ্রাফি মোড। হ্যাঁ, এতদিন পর্যন্ত স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যাটাগরি স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের 3টে স্মার্টফোন S22, S22 প্লাস এবং S22 আলট্রাতে আমরা এক্সপার্ট ফটোগ্রাফি মোড দেখতে পেতাম, যেখানে আপনি ন্যাচারাল মোডে ছবি তুললেন, সেই ছবিটাকে আপনি বিভিন্নভাবে এডিট করতে পারবেন। সেই ছবিটা এডিটিংয়ের সম্পূর্ণ ক্যাপাসিটি আপনার কাছে থাকবে। কোনো একটা জিনিসের পুরো রং আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, কোনো জায়গায় লাইটিং কন্ডিশন আপনি পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র এক্সপার্ট মোড ছাড়া সম্ভব হতো না। এখন শোনা যাচ্ছে স্যামসাং নতুন একটা প্রজেক্টের উপর কাজ করছে, যেখানে তারা প্রত্যেকটা বাজেট থেকে একদম মিড বাজেট একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে এক্সপার্ট ফটোগ্রাফি মোডকে এনাবেল করার জন্য কাজ করছে। যদি সেই ফোনগুলোর প্রসেসর সাপোর্ট করে তাহলে ভবিষ্যতে স্যামসাং তার বাজেট বা মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের ক্ষেত্রেও এক্সপার্ট ফটোগ্রাফি মোড এনাবেল করতে চলেছে। এছাড়াও স্যামসাং এর তরফ থেকে আরো দুটো ইন্টারেস্টিং খবর সামনে এসেছে। এতদিন পর্যন্ত আমরা বলছিলাম যে কোয়ালকম
স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ চাই, স্যামসাং সেটা আমাদের দিল। এখন স্যামসাং এর বিরুদ্ধে অভিযোগ উঠছে স্যামসাং নাকি পার্শিয়ালিটি করছে। স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের দুটো ভ্যারিয়েন্ট আছে, আপনারা জানেন যে একটা এক্সিনোস ভ্যারিয়েন্ট, একটা কোয়ালকমের ভ্যারিয়েন্ট। তো সেক্ষেত্রে আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এমনকি ইউরোপের মার্কেটে এটা নিয়ে হইচই পড়ে গেছে, এক্সিনোসের ভ্যারিয়েন্টে স্যামসাং নাকি আগে আপডেট রোল আউট করছে। এটা পরপর 2 মাস ধরে হলো, এর পরবর্তীতে নাকি কোয়ালকমের ভ্যারিয়েন্টে আপডেটগুলো আসছে। স্যামসাংয়ের কিন্তু এটা কথা ছিল না, কোয়ালকম হোক বা এক্সিনোস ভ্যারিয়েন্ট হোক, তারা কিন্তু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্ষেত্রে একই দিনে আপডেট প্রোভাইড করতো, যেটা অ্যাপেল করে থাকে। অ্যাপেলের যখন আপডেট আসে বাজেট থেকে একদম ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্যাটাগরিতে প্রতিটা ডিভাইসে কিন্তু একই সময়ে আপডেট অ্যাপেল রোল আউট করে। তো সেক্ষেত্রে স্যামসাং কিন্তু এবার পার্শিয়ালিটি করছে বলে অভিযোগ। এছাড়াও স্যামসাং আরও একটা নতুনত্ব প্রজেক্টের ওপর কাজ করছে। আপনারা জানেন আপনাদের ফোনের ব্যাটারি 100%, সেটা আমরা অনুমান করতে পারি 6 ঘন্টা বা 7 ঘন্টা চলে, কিন্তু আপনার ব্যাটারি যখন 20%-এ চলে আসে তখন কিন্তু আমরা একেবারেই অনুমান করতে পারি না ওই 20% চার্জটা আমাদের মোবাইলকে কতক্ষণ অন রাখতে পারবে। স্যামসাং এবার এমন একটা টেকনোলজি নিয়ে কাজ করছে যেখান থেকে বোঝা যাবে ওই 20% চার্জে আপনি আপনার মোবাইলটা আপনি যেমনভাবে ইউজ করছেন তার উপর নির্ভর করে কতক্ষণ আপনি ইউজ করতে পারবেন। আপনি ধরুন গেমিং করছেন, তাহলে সেই 20% চার্জ শেষ হতে হয়তো 1 ঘন্টা টাইম লাগবে, তো স্যামসাং কিন্তু ওটা অ্যাকুরেটলি মেজার করে দেবে। বা আপনি সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, সেটাতে হয়তো আপনি 1.5 ঘন্টা চালাতে পারবেন, সেটাও স্যামসাং অ্যাকুরেটলি মেজার করতে পারবে। এবারে এলন মাস্কের SpaceX-কে টেক্কা নেওয়ার জন্য মাঠে নামতে চলেছে সনি শোনা যাচ্ছে এমন একটা প্রজেক্টের উপর কাজ করছে যার জন্য সনিকে বেশ কিছু স্যাটেলাইট পাঠাতে হবে মহাকাশে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এটা ক্লিয়ার নয় সনি কি ধরনের প্রজেক্টের উপর কাজ করছে। তবে সনির যিনি সিইও আছেন তিনি বলেছেন সনি এমন কিছু ডিভাইস লঞ্চ করতে চলেছে বা এমন কিছু ডিভাইসের উপর কাজ করছে যে ডিভাইসগুলো একে অন্যের সাথে কানেক্টেড হয়ে কাজ করবে, এবং সেই কারণে বিভিন্ন স্যাটেলাইট তারা মহাকাশে পাঠাচ্ছে। এবং দেখা যাক এলন মাস্কের SpaceX প্রজেক্ট রয়েছে, সেখানে অ্যামাজনের প্রজেক্ট রয়েছে, তো অবশ্যই এদের সাথে দ্বন্দ্ব বাঁধাটা স্বাভাবিক, এবং এখন থেকেই সেটা কিন্তু অ্যাজিউম করছেন বিভিন্ন ধরনের বিজ্ঞানী। এরপরে আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভোর তরফ থেকে ভিভো T1 সিরিজ কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল। এটা এমন একটা সিরিজ যেটা অনলাইন সেন্ট্রিক সিরিজ, এবং ভিভো কিন্তু সত্যি অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি ডিভাইস দেয় এই অনলাইন সেন্ট্রিক স্মার্টফোনগুলোর ক্ষেত্রে। অবশেষে চাইনিজ মার্কেটে আমরা ভিভো T2x চাইনিজ মার্কেটে দেখেছি ভিভো T2x-কে লঞ্চ করতে। আজকে ওই ফোনটা ভারতবর্ষে BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। সুতরাং আমরা এটুকু কনফার্ম থাকতে পারি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসছে, এমনকি বাংলাদেশের মার্কেটেও পৌঁছে যাবে। প্রথমেই বলি ভিভো T2x নাম নিয়েই হয়তো ইন্ডিয়ান মার্কেটে আসবে না, সেটা হয়তো ভিভো T2 নাম নিয়ে আসতে পারে। তবে এই স্মার্টফোনটাকে নিয়ে এত আগে কথা বলার কারণ কি? কারণ এই স্মার্টফোনটা আজকের এই দুর্দিনের দিনেও একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে। কারণ এই স্মার্টফোনটা যখন চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল দামটা ছিল মোটামুটি 19,000 রুপির আশেপাশে, যেটা আমরা ধরতে পারি বাংলাদেশে 23 থেকে 24,000 টাকায় পাওয়া যাবে। আপনি স্মার্টফোনটা স্পেসিফিকেশন দেখলেই চমকে যাবেন। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এছাড়াও 144 হার্টজের একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এই যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট, এটা কিন্তু একদম বাজেট ক্যাটাগরির একটা চিপসেট নয়, বেশ পাওয়ারফুল চিপসেট। এরপরে ওয়ানপ্লাসের তরফ থেকে একটা ছোট্ট জোকস বলে আজকের টেক নিউজ পড়বো শেষ করবো। হ্যাঁ, ওয়ানপ্লাসের তরফ থেকে এখন আর খবর আসে না, ছোট ছোট জোকস আসে আর কি। ওয়ানপ্লাস শোনা যাচ্ছে তাদের K সিরিজের আন্ডারে আরও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। ওয়ানপ্লাস এতদিন পর্যন্ত K সিরিজ লঞ্চ করেনি, এই প্রথম তাদের একটা স্মার্টফোন হয়তো K সিরিজের আন্ডারে লঞ্চ করতে চলেছে, এবং সেটা হবে Oppo K10 4Gর একটা রিব্র্যান্ডেড ভার্সন। এখনো পর্যন্ত ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এটুকুই জানতে পেরেছি Oppo একটা নতুন সিরিজের উপর কাজ করবে, যেটা Oppoর K সিরিজকে রিব্র্যান্ডেড করে ওয়ানপ্লাসের K সিরিজে লঞ্চ করা হবে। কেমন লাগলো খবরটা? আজকে আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, কোথাও গিয়ে যদি আমাদের পরিবারটাকে ভালো লেগে থাকে, একটু ভালোবাসা তৈরি হয়, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।